একেবারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। আর বেঙ্গালুরুর ঘটনার রেশ কিন্তু এ রাজ্যে এসে পড়লো, কারণ যে সন্দেহভাজন 2 আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ, তারা কিন্তু এ রাজ্যেই এসে ঘাঁটি গেড়েছিল, এই শহরে ঘাঁটি গেড়েছিল। এমনকি একাধিক জায়গায় সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের জায়গা বদল করেছিল, হোটেল বদল করেছিল। হাতিয়ার ছিল মাত্র দুটো জিনিস, একটা ভুয়ো ড্রাইভিং লাইসেন্স, একটা ভুয়ো আধার কার্ড। আর তাকে ঘিরেই কিন্তু একেবারে নিরাপদে তারা এই শহরে ঘুরে বেরিয়েছে প্রায় 1 মাস। কিন্তু কিভাবে তারা ব্যাঙ্গালোর থেকে এসে পৌঁছলো এই শহরে, বিস্তারিত জানবো। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, আবির শোনা যাচ্ছে? আবির, কিভাবে ব্যাঙ্গালোর থেকে এসে পৌঁছলো এই 2 সন্দেহভাজন জঙ্গি কলকাতায়? দেখো, তোমায় জানাবো, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনা ঘটার পর থেকে তারা বেঙ্গালুরু থেকে পালিয়ে যায় চেন্নাইয়ে, এবং সেখানে এক ব্যক্তির আশ্রয় সেখানে ছিল, এবং তারপরে ট্রেনে করে তারা কলকাতায় আসে। কিন্তু একই ট্রেনে নয়, তারা বেশ কিছু ট্রেন পরিবর্তন করে করে তারা কলকাতায় এসে পৌঁছয়, এবং কলকাতায় প্রায় 1 মাসের কাছাকাছি তারা কলকাতায় বিভিন্ন হোটেলে তাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে তারা থাকছিল। এবং যেটা এনআইএ সূত্র থেকে আমরা জানতে পারছি যে 28 তারিখ ইকবালপুরের একটি হোটেল থেকে বেরিয়ে তারা হাওড়া যায়, এবং সেখান থেকে বাস ধরে তারা চলে যায় দীঘা, এবং কলকাতা থেকে 28 তারিখেই তারা কলকাতা থেকে কিন্তু দীঘার উদ্দেশ্যে চলে যায়, এবং তারপরে আর তারা কলকাতায় ফেরেনি, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই যে ট্রেনে করে তারা গিয়েছে, এবং যে তার সঙ্গে যে বাসে করে তারা যে দুজনে মিলে দীঘাতে গিয়েছে, সবসময় তাদের মাথায় ছিল যে সিসিটিভি ক্যামেরায় তারা ধরা পড়তে পারে, এবং সেই জন্য কখনো টুপি কখনো মাস্ক পরে তারা কিন্তু মুখ ঢাকারও চেষ্টা চালিয়েছে। এবং এই দুজনকে বিভিন্ন জায়গাতে খোঁজার জন্য এনআইএ টিম তারা বিভিন্ন জায়গাতে গিয়েছে, এবং কলকাতার যে লোকেশনগুলো তারা ছিল সেই লোকেশনগুলোতেও মোবাইলের টাওয়ার লোকেশনের মাধ্যমে তারা জানতে পেরেছিল। এবং যখন এসছে তখন দেখা যাচ্ছিল যে একের পর হোটেলে যখন এনআইএ এসে পৌঁছায় বা পুলিশ যখন এসে পৌঁছায়, তখন দেখা যায় যে কিছুদিন আগেই তারা সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এবং এরপর বিভিন্ন তথ্য যেগুলো ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই তারা অনুমান করছেন যে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে প্রথমে যাওয়া, এবং তারপরে চেন্নাই থেকে ট্রেনে বিভিন্ন ট্রেন বদল করে ট্রেনে করে কলকাতায় এসে পৌঁছানো, এবং তার প্রায় 1 মাস সেখানে বিভিন্ন হোটেলে কখনো ট্যুরিস্ট বলে কখনো অফিসের কাজ আছে বলে এই বিভিন্ন পারপাস দেখিয়ে হোটেলগুলো তারা ছিল। এবং তারপর 28 তারিখে তারা হাওড়ায় গিয়ে সেখান থেকে বাস ধরে দীঘায় চলে যায়, এবং সেখানেই তারা আত্মগোপন করেছিল, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। একেবারে আবির, ধন্যবাদ। আর এই ঘটনার জানাজানি হওয়ার পর যে হোটেলে 4টি হোটেলে এই শহরে ছিল ভুয়ো আধার কার্ড দেখিয়ে এই 2 আইএস সন্দেহভাজন জঙ্গি, সেই হোটেলের যিনি মালিক তিনি কি বলছেন, এবং অন্যান্য যে বাসিন্দারা ছিলেন তারাই বা কি বলছেন, শুনুন। পরশুদিন ওরা এসেছিল, ওই যারা বিস্ফোরণ করে নাকি এখানে এসছে, হ্যাঁ জঙ্গিরা, ওরা পরশুদিন এসেছিল 413 বা 404-এ। আর এনআইএর জানি না, ওনারাই ধরে নিয়ে গেছেন, ওনারা উল্টো দিকের রুমেই ছিলেন, ভাড়া মানে গেস্ট হিসেবে এসছেন, গেস্টকে তো যে কেউ নিতেই পারেন। ওনারা কালকে এসছেন, আর ওরা পরশুদিন এসছে, দুজন ওরা পরশুদিন এসছে, বাদ বাকি ছিল নজরে ছিল। 413 বা 404 রাত্রেবেলা এই 12টা সাড়ে 12টার দিকে মোটামুটি ওনারা সন্দেহ ছিলেন, আর সন্দেহ করেছেন। দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল, যখন ধরে নিয়ে গেলাম আমরা দেখলাম তো দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল। তো ঠিক ঘুমানোর টাইমেই ওনারা ধরে নিয়ে গেছেন। বেরিয়ে নয়, নক করেছেন আগে, নক করার পরে একজন বেরিয়েছে, একজন বেরোনোর সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত আছে তো সঙ্গে সঙ্গে ধরেছে, ধরার পর আরেকজন ঘুমিয়েছিল, আরেকজনকেও ধরা হয়েছে। পুলিশ ছিল 50-60 জন। শুনে তো মানে সকালবেলা শকড সবাই ছিল, এরই বাবরি কি ব্যাপার, এরকম ব্যাপার শুনে। ওরা 3rd ফ্লোরে ছিল, আমরা 4th ফ্লোরে ছিলাম। 2:30 নাগাদ এরকম ঘটনাটা ঘটেছে। আমরা আছি 5 তলায়, ওনারা 4 তলায় ছিলেন। ওনারা ছদ্মবেশে এসেছিলেন, এসে ওনাদেরকে ঘেরাও করে সব আতঙ্কে তো বটেই, এমনকি রাত্রির 10:30, 11টা, 12টা পর্যন্ত আমাদের সব দরজা পাল্লা খোলাই ছিল। আমি একাও হোটেলে রুমে একটা সময় ছিলাম, আমার হাজব্যান্ডরা নিচে এসেছিল। এ নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসবো। যারা রয়েছেন স্টুডিওতে, আসুন শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, শতরূপা গৌতম রায়, প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। আপনাদের স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে।
আলোচনায় আসবো। আমি প্রথমেই সমীর বাবুকে দিয়ে শুরু করবো। সমীর বাবু, বারবারই আমরা দেখেছি যে যখনই এ রাজ্যকে বলা হয়েছে যে জঙ্গিদের কোথাও একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা বাংলাদেশ যোগ বারবার দেখেছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশকারী, যা নিয়ে বারবার এত সমালোচনা হয়, রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় একেবারে গলা ফাটায়, সেই অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা করা হয়, কিভাবে বারবারই তারা ঢুকে পড়ে এ রাজ্যে? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে বর্ডার সেটা 2212 কিলোমিটার। তার মধ্যে বেশ কিছুটা রিভারাইন বর্ডার এবং অনেক জায়গা আছে যেখানে বার্বড ওয়্যার ফেন্সিং মানে আর নেই বলতে গেলে, খালি পিলারগুলো দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ব্যাপারে বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল, যার ফলে কি হচ্ছে যে সেই জায়গাটায় তাদের বাধ্য হয়ে অনেক সময় তারা অনুপ্রবেশ বলুন কিংবা অবৈধ প্রবেশ বলুন, তারা ঢুকে আসে। এই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে যে আজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত পোরাস বর্ডার হওয়ার দরুন এবং বার্বড ওয়্যার না হওয়ার দরুন অত্যন্ত ভালনারেবল ইন্ডো বাংলাদেশ বর্ডার, সেই জায়গাটার থেকে কিন্তু আজকের দিনে ইলেকশনের জন্যে খালি বিএসএফ থেকে 75 ব্যাটালিয়ন মতো যাচ্ছে এখান থেকে, কোম্পানি 75 কোম্পানি। তার ফলে কি হবে যে এই অঞ্চলটা মানে আনগার্ডেড, অলমোস্ট আনগার্ডেড হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে শুধু বাংলাদেশ নয়, আজকে যে এসছে তারা কর্ণাটক থেকে এসছে, এবং কর্ণাটকে আমরা সবাই জানি যে এইখানটায় আইএস এবং আইএম, ইন্ডিয়ান মুজাহিদিন, তাদের একটা ব্রিডিং সেন্টার। কিন্তু আমি কামিং ব্যাক টু দ্য ইয়েস্টারডেজ অ্যারেস্ট, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আইসিসকে আমরা ভেবেছিলাম বোধহয় এদের অ্যাক্টিভিটি বোধহয় শেষ হয়ে গেছে, কারণ ওই আবু বকর বাগদাদি তার আর কোনো খবর টবর আমরা পাচ্ছিলাম না। তার অর্থ হচ্ছে যে বোধ হয় তারা আর এখন আর কোনো করবে না। কিন্তু আমার যেটা এখন ধারণা যে ঠিক ইলেকশনের আগে এদের, এবং যেটা বাংলাদেশ খুব রাইটলি তোমরা বললে, সেই বাংলাদেশ থেকে যেটা ভারতবর্ষের অত্যন্ত তারা মানে খুবই, সেটা হচ্ছে জেএমবি, যেটা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। এবং যখন সামনে নির্বাচন এসে গিয়েছে, হাতে আর মাত্র 6টা দিন বাকি, তখন কোথাও বারবারই আমরা নির্বাচন কমিশনকেও বলতে শুনছি যে বর্ডার সিকিউরিটির দিকে বাড়তি নজর দেওয়ার কথা। মিস্টার চট্টোপাধ্যায়, আমি এই জায়গায় জানতে চাইবো, এই যে দুজনকে এনআইএ গতকাল গ্রেফতার করেছে নিউ দীঘার হোটেল থেকে, এরা দুজনেই কিন্তু একেবারে এনআইএর খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল। সেক্ষেত্রে যারা মোস্ট ওয়ান্টেড জঙ্গি, তাদের জন্য কেন্দ্র এবং রাজ্য এই দুজনের যৌথ কি ব্যবস্থা থাকে, কি বন্দোবস্ত থাকে এদের জন্য, নিয়মটা কি আছে? দেখুন, নিয়মে বললে প্রথমেই বলতে হয় ম্যাক, মাল্টি এজেন্সি সেন্টার। আপনারা জানেন কার্গিল ওয়ারের পরে গ্রুপ অফ মিনিস্টার রিকমেন্ডেশনে একটা সিস্টেম হয়, সেটাকে বলে মাল্টি এজেন্সি সেন্টার, এবং স্টেটে যেটা থাকে তাকে বলে স্ম্যাক, SMAC, সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার। এটা আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডারে হয় এবং এদের একটা যৌথই থাকে। আর একটা থাকে JTFI, জয়েন্ট টাস্ক ফোর্স অফ ইন্টেলিজেন্স, এটাও কিন্তু ওই একই সিমিলার ইয়েতে চলে। সুতরাং এইটা হচ্ছে আপার লেভেলে। লোয়ার লেভেলের লোকাল ইয়েতে মধ্যে আইবি, এনআইএ এবং এদের মধ্যে সমন্বয়ে একটা কোঅর্ডিনেশন থাকে এটা। এবং এই দেখছেন যে আপনার মার্চ 1 তারিখে যে ব্লাস্টটা হয়, সেই ব্লাস্টের পরিপ্রেক্ষিতে এরা কিন্তু লুকআউট সার্কুলার নোটিশ দেয়, এবং এদের রিওয়ার্ড ছিল আপনারা জানেন 10 লাখ ইচ। এবং এই লুকআউট এগুলো সমস্ত পুলিশের অর্গানাইজেশন এবং সমস্ত ইমিগ্রেশন অর্গানাইজেশন আর অল আদার এজেন্সিকে দেওয়া হয়, এবং তারা তখন তৎপর হয় এদের খুঁজে বার করার জন্যে। এই যে পার্টিকুলার কেস যে ধরা পড়েছে, এটাও জানেন এটা টেক অফস, আমরা বলি টেক অফ, টেকনিক্যাল অপারেশনে এটা ধরেছে এটা। এবং আপনারা জানেন এটা ওপেন হয়ে গেছে আজকাল যে আইবি অ্যান্ড এনআইএ এই দুজন মিলে আপনারা কি, যেহেতু এরা অ্যারেস্ট করে তখন পুলিশের সহায়তা নিয়ে অ্যারেস্ট করছে। আমার কথাটা হচ্ছে যে মেন এই যে বললেন যে আইএস 2014 থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে 17টা কেস পেয়েছি। আমি কালকেও বলেছি স্টুডিওতে এসে, আমার কাছে লিস্ট আছে, 17টা কেস 2014 থেকে পেয়েছি। এবং প্রথম হচ্ছে মেহেন্দি হাসান মন্ডল, যে আপনার কৈখালি, এবং লাস্ট যেতে পেয়েছে একটা মহিলা পেয়েছি আমরা। মহিলার নাম হচ্ছে আপনার
তাহলে এখানে আইএস মডিউল একেবারে সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা কিন্তু বলাই যায়। বেশ, আমি বিস্তারিত আলোচনা একেবারে। এবং এই গ্রেফতারির পর কিন্তু আবারও রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে, কখনো লস্করি তৈবা তো কখনো আইসিস। বাংলায় কেন সক্রিয় জঙ্গি কার্যকলাপ? এ রাজ্য কি নিরাপদ মনে করছে তারা? প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে নিশানা করলেন বিরোধীরা। 2 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ পাকড়াও করেছে সন্দেহভাজনদের। পাল্টা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়ে ছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই জয়েন্ট অপারেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন নাকি এনআইএর হেফাজতে চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া হয়? যখন তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটক পুলিশ হন্যে হয়ে এই 2 জঙ্গিকে খুঁজছে, তখন কার ভরসায় এই 2 আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন? রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই 2 জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? এখানে কোনো তফাৎ নেই বিজেপি আর তৃণমূলের। গোটা দেশের যে সর্বনাশ হচ্ছে তার জন্য মোদি দিদি সমান দায়ী। যত ভোট আসবে এত বিস্ফোরণ কাণ্ড হবে। সামনে দেখাবে বোধহয় যুদ্ধ হচ্ছে, যেমন গতবারে বালাকোট দেখিয়েছিল, তারপর কোথায় গেল? ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলে ভোট করেছিল গতবারে, আর যে ভোট হয়ে গেল সব ভোবা। অর্থাৎ এই ইস্যু নিয়েও সেই তৃণমূল বিজেপি তরজা, সেই কেন্দ্র রাজ্য তরজা শুরু হয়ে গেছে। সম্ভব নিঃসন্দেহে বড় কৃতিত্ব বঙ্গ পুলিশের, বড় কৃতিত্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এনআইএর সঙ্গে সহযোগিতা করে এই 2জন আইএস জঙ্গিকে তারা গ্রেফতার করেছে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে কৃতিত্ব একদিকে যখন দেখবেন, তার পাশাপাশি এটাও তো ভাবতে হবে যে ভুয়ো আধার কার্ড নিয়ে, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স নিয়ে 28 দিন ধরে এই শহরের বুকে এক হোটেল পাল্টে পাল্টে তারা নিরাপদে থেকে গেল। না দেখুন, যে কোনো ধরনের জঙ্গি ক্রিয়াকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের নীতির ব্যাপারে কোনো রকম দ্বিমতের কোনো জায়গা নেই। প্রশ্ন হচ্ছে যে যেভাবে বিজেপির যিনি প্রতিনিধি হিসেবে তিনি যে সাংবাদিক সম্মেলন করে যেভাবে বক্তব্য রাখলেন, এটা অত্যন্ত অবিবেচকের মতো বক্তব্য। প্রথম মনে রাখা দরকার যে দিন 6 আগে প্রথম যে গ্রেপ্তার হয়েছিল এই রামেশ্বরম কাফের বিস্ফোরণ কাণ্ডে, সে নিয়ে একজন বিজেপির, কর্ণাটকের একজন বিজেপির যুব নেতা, এবং পরবর্তীকালে ক্রস করে এখানকার সম্পর্কে জানতে পারা যায়। প্রশ্ন উঠছে যে এই যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে যে জঙ্গিদের ঘাঁটি হিসেবে কলকাতাকে ব্যবহার করা হচ্ছে, এই কথাতে কিন্তু সামগ্রিকভাবে আপত্তি আছে। কারণ গোটা ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার বেঙ্গালুরু রামেশ্বরম কাফেতে, এবং তারা চেন্নাই হয়ে প্রায় দেশের একটা বড় অংশ দিয়ে তারা ট্রেনে করে রাজ্যে ঢুকেছে। পশ্চিমবঙ্গে কেন এলো বলুন তো? আমি বলছি তারা তো অন্য কোথাও যেতে পারতো, বিহারে যেতে পারতো, উত্তরপ্রদেশে যেতে পারতো, মধ্যপ্রদেশে যেতে পারতো, রাজস্থানে যেতে পারতো। পশ্চিমবঙ্গে এলো বলে হয়তো তারা ধরা পড়লো। নাকি পশ্চিমবঙ্গটা সেফ, সেখানে লুকিয়ে থাকা যাবে নিরাপদে, ভুয়ো কাগজপত্র নিয়ে সেই নিশ্চয়তা কোথাও ছিল, তাই তারা এখানে এলো। পশ্চিমবঙ্গে আসলেই ধরা পড়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাও তো বেড়েছে। আপনি ধরাটাও তো পশ্চিমবঙ্গে বেড়েছে, অনেকটাই কমে গেল। 28 দিন আপনি ভাবুন, তাদের সহযোগিতা এটা ঘটেছে। গোটা ঘটনাটা দায়কার, গোটা ঘটনাটা দায়কার। আপনি যে বলছেন নাশকতার ঘটনা যে আরেকটা এই শহরে ঘটেনি, সেটা তো আমাদের সৌভাগ্য। আধার কার্ডের কথা বলছেন, আমি সতর্কতার কাছে এই জায়গায় যাব। কথা বলছেন এই ভুয়ো আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, মুখোমুখি হন অমিত শাহ বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ আর শরণার্থীর মধ্যে তফাৎ বোঝেন না। তাহলে সেই অমিত শাহ যখন সাংবাদিকের মুখোমুখি হন, তখন তিনি বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী আর শরণার্থীর তফাৎ বোঝেন না। সিএ প্রসঙ্গ তিনি বলেছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এ রাজ্যে যে অনুপ্রবেশ ঘটছে, এই দেশের বিভিন্ন জায়গায় যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদের রুখতে কেন্দ্র কতটা তৎপর হয়েছে, কি সক্রিয়তা দেখিয়েছে? শোনো, অনুপ্রবেশকারী যে ঢুকছে এবং এটা যে একটা নোন ফ্যাক্ট, এটা আজ নয়, এটা আমরা অনেক দিন ধরে জানি। যার জন্য বহুবার মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে অনেক রকম কথাবার্তা হয়েছে, বিভিন্ন রকমভাবে রিকোয়েস্ট করা হয়েছে যে
বর্ডার এরিয়ার কথা কিছু একটা বোধহয় গদাধর দাদা বলছিলেন BSF, যে এতটা বর্ডার আমাদের ল্যান্ড এবং এতটা এবং এক সেকেন্ড এতটা ল্যান্ড এবং অনেকটাই ওয়াটার এরিয়া, তো যেখানটা ল্যান্ড আছে সেখানটা যে ফেন্সিং করবে সেই জায়গা দিতে রাজ্য সরকার চায় না। আমি আরেকটা কথা একটু বলি যে আমাদের ছোটবেলায় আমরা একটা ছড়া শুনতাম, খুব ভালো লাগতো শুনতে, তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। এক্স্যাক্টলি এই সেন্টিমেন্টটা একটা দুটো নয়, ISIS থেকে আরম্ভ করে যেখানে যত জঙ্গি আছে সবাই বলে পিসির বাড়ি যাই চলো, পিসির বাড়িতে কলকাতা ধর্মতলা হাওড়া হয়ে দীঘা ঘুরে এলে কেউ কিছু বলবে না। নেহাত NIA লুকআউট নোটিশ দিয়েছিল এবং NIA ওয়াজ ট্র্যাকিং এভরি সিঙ্গল স্টেপ, যার জন্য তোমাদের প্রতিবেদন অনুযায়ী NIA দুদিন ধরে ওই সেম হোটেলে ছিল ট্র্যাক করে। আজকে NIA ছাড়া ধরতে পারতো না। আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে জগন্নাথ দা কালকে প্রেস কনফারেন্স করছে, যেটা সুমন দা বললেন, একটা খুব ক্লিয়ার ইঙ্গিত দিয়েছে জগন্নাথ দা, তাহলে কি মাননীয়া জানতেন? অত্যন্ত অবিবেচকের মতো বক্তব্য রেখেছেন, অত্যন্ত অবিবেচকের মতো বক্তব্য রেখেছেন। আপনাদের একজন MP সরাসরি একটা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সাধ্বী প্রজ্ঞা। সাধ্বী প্রজ্ঞার নাম শুনেছেন? সাধ্বী প্রজ্ঞার নাম শুনেছেন? মধ্যপ্রদেশ থেকে একজন MP, তিনি একটা বিস্ফোরণ কাণ্ডে যুক্ত ছিলেন। আমি বলছি একটু আগে সমীরবাবু কি বলেছেন শুনেছেন? কর্ণাটকের জঙ্গি কার্যকলাপের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু মারাত্মক। আমি দুজনকে একবার থামাই, একটু বোঝার চেষ্টা করুন, একটু থামাই গৌতমদার কাছে যাই, একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে দায়টা রাজ্য থেকে কেন্দ্রের ঘাড়ে ঠেললে বা কেন্দ্র থেকে রাজ্যের ঘাড়ে ঠেললে কোথাও আমি আপনি একটু বেশি সুরক্ষিত হতে পারবো না। এখানে বক্তব্যটা হচ্ছে আপনার আমার সুরক্ষা, এবং সেখানে কেন্দ্র রাজ্য উভয়ের যৌথ প্রচেষ্টাই অত্যন্ত প্রয়োজনীয়, এবং যে স্লিপার সেলগুলো এখানে অ্যাক্টিভ রয়েছে সেগুলোকে ডিঅ্যাক্টিভ করার দায়িত্ব তো অবশ্যই কেন্দ্র এবং রাজ্য উভয়েরই। একটু সংক্ষেপে আমি এটা বুঝতে পারছি না, আমার এটা মাথায় আসছে না যে এই রকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে এত আর্গুমেন্ট কেন হচ্ছে, আমার মাথায় আসছে না। তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে বিস্ফোরণ হওয়ার পর চেন্নাই হয়ে কলকাতা হয়ে দীঘা এই দুই জঙ্গিকে অ্যারেস্ট করা হলো। তো এটা এই অ্যারেস্ট করা তো কর্তব্য, এটা তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এটাকে করা উচিত। এটা ক্রেডিটের কোনো ক্রেডিট কম না। আমার কথা